সুইজারল্যান্ডে বড় ধরনের কূটনৈতিক সাফল্য পেল ইরান। ৬০ দিনের জন্য তেল বিক্রিতে নিষেধাজ্ঞা উঠলেও ইসলামাবাদে যাচ্ছেন পেজেশকিয়ান। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের সংখ্যালঘু ৩ মাদ্রাসা শিক্ষা দপ্তরে বরাদ্দ কমল ৬১%। চিন্তা করছি এবং এটা নিয়ে বিবেচনা করা হয় সেটা নিয়েও আমি চর্চা করব। স্টারমারের পদত্যাগের ঘোষণাতেও ব্রিটেনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট কাটবে না ধারণা বিশেষজ্ঞদের। উত্তরসূরিও পড়বেন একই চ্যালেঞ্জের মুখে। কানাডার মন্ট্রিলে বন্দুক হামলা, পুলিশ ঘাতক সহ নিহত ৩। ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, বেশ কয়েকটি এলাকায় জারি রয়েছে রেড অ্যালার্ট। ফ্রান্সে ৫ জনের মৃত্যু। আপনারা দেখছেন স্টার নিউজ। তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। সুইজারল্যান্ডে বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জন করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে জব্দ করা অর্থ ছাড়ে বড় অগ্রগতির পাশাপাশি জ্বালানি বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল ৬০ দিনের জন্য। বিপরীতে হরমুজে জাহাজ চলাচল সহজ করতে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ আলোচক বাকের গালিবাফ। যদিও অবমুক্ত করা অর্থ খরচে ট্রাম্পের শর্ত আরোপ নিয়ে ভিন্ন মত জানিয়েছে তেহরান। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের ম্যারাথন বৈঠকের পর শেষ হয়েছে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও। ওই বৈঠকে আলোচনা হয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের পদ্ধতি, টেকনিক্যাল কমিটি গঠন এবং পরবর্তী রূপরেখা নিয়ে। চূড়ান্ত চুক্তির আগে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুপক্ষ। ইরানের জব্দ থাকা $১,২০০ কোটি সম্পদ ছাড়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানি তেল, পেট্রোকেমিক্যাল ও জ্বালানি পণ্য বিক্রির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। ফলে দীর্ঘদিন ছাড় মূল্যে তেল বিক্রি করতে বাধ্য হওয়া ইরান এখন আন্তর্জাতিক বাজার দরেই তেল রপ্তানির সুযোগ পেতে যাচ্ছে। চূড়ান্ত চুক্তি এখনো হয়নি, নিষেধাজ্ঞাও পুরোপুরি ওঠেনি। তবে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ছাড় নিশ্চিত করা হয়েছে। যুদ্ধে ফেরত না গিয়ে মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী নিয়েও নতুন সমঝোতায় পৌঁছেছে দুপক্ষ। জাহাজ চলাচল নিয়ে কোনো সংঘাত বা ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগের একটি ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে তেহরান। এরই মধ্যে ইরান তার অস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনতেও রাজি হয়েছে। তবে এখনও অনেক বিষয়ে মতানৈক্য রয়েছে। ছাড় পাওয়া অর্থ তেহরান কোথায় খরচ করবে তা ঠিক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলছেন, ছাড় পাওয়া অর্থের একটি অংশ দিয়ে মার্কিন কৃষিপণ্য কিনতে হবে ইরানকে। ছাড় দেওয়া সম্পদ যুক্তরাষ্ট্রেই ফিরে আসবে। তাদের জনসংখ্যা 9,10,00,000। এত মানুষের খাবারের যোগান তারা দিতে পারে না, তাই আমাদের কাছেই কিনতে হবে। কিন্তু ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন কৃষিপণ্য কেনার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। মতানৈক্য থাকলেও এই প্রাথমিক সমঝোতাকে শান্তির পথে প্রথম পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। তবে শান্তি যে অর্জিত হবেই তার নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। দুপক্ষই নিজেদের চাওয়া পূরণ হচ্ছে বলে মনে করছে। উভয় পক্ষই দেখাতে আগ্রহী যে তারা কোনো না কোনোভাবে সুবিধাজনক অবস্থানে আছে, বা অন্তত কেউ তাদের ব্যবহার করতে পারছে না। আসলে কি ঘটেছে তা বোঝা যাবে তখনই যখন টাকা পয়সার লেনদেন শুরু হবে এবং মাঠ পর্যায়ে বাস্তব পরিবর্তন দেখা যাবে। এদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যস্থতার প্রচেষ্টার জন্য পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোই সফরের মূল উদ্দেশ্য বলছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইফাতিরা, স্টার নিউজ। ইরানের তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল এই কথা জানিয়েছেন। ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার পর এই ঘোষণা এলো। গতকাল সুইজারল্যান্ডের বার্নস্টগে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ দেয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী এটি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে ইরান আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি এবং সরবরাহ করতে পারবে। ইরানের তেল রপ্তানির ক্ষমতার উপর বছরের পর বছর ধরে চলা কঠোর বিধিনিষেধের পর এটি দেশটির অর্থনীতির জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে। ইরানের
তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল এই কথা জানিয়েছেন। 60 দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার পর এই ঘোষণা এলো। গতকাল সুইজারল্যান্ডের বার্নস্টগে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ দেয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী এটি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে ইরান আগামী 21 আগস্ট রাত 12টা 1 মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি এবং সরবরাহ করতে পারবে। ইরানের তেল রপ্তানির ক্ষমতার উপর বছরের পর বছর ধরে চলা কঠোর বিধিনিষেধের পর এটি দেশটির অর্থনীতির জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার পর লেবাননের সতর্ক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। সোমবার রাতে কোনো ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়নি। রোববারও পরিস্থিতি ছিল তুলনামূলক শান্ত। একইভাবে শনিবারের পর থেকে হিজবুল্লাহও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি। আসন্ন আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে প্রতীকী সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে, এমন তথ্য জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক ইসরায়েলি সূত্র। লেবানন রাজধানী বৈরুত থেকে আরও জানাচ্ছেন জোবায়ের আহমেদ। লেবাননে যে যুদ্ধ পরিস্থিতি চলতেছে এবং যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু যুদ্ধ চলতেছে, এটা একটি নতুন পৃথিবীর মধ্যে বার্তা দিচ্ছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। আপনারা ইতিমধ্যে জানেন যে লেবাননের বর্তমান পরিস্থিতি শুধু এই যুদ্ধবিরতিটা খাতা কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, কিন্তু বর্তমান সিচুয়েশনে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে না। গত কয়েকদিনও কিন্তু বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে বেকাবেলি, নাবাতিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাত্রিবেলায় হামলা চালানো হচ্ছে, ড্রোন হামলা। এতে কিন্তু স্থানীয় নাগরিকরা যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর চেয়ে বেশি কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই কিন্তু এই যুদ্ধবিরতির কথা শুনেই বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে তাদের মাথা গোজার ঠাঁইটুকু খোঁজার জন্য লেবানন দক্ষিণ অঞ্চল নাবাতিয়া এই অঞ্চলে বিভিন্ন প্রবাসী চলে গিয়েছিল যুদ্ধবিরতির কথা শুনে, কিন্তু গিয়ে থাকতে পারেনি, তাদেরকে আবার নিরাপত্তার কারণে চলে আসতে হয়েছে। বিশেষ করে সাইদা এলাকায় যে সকল প্রবাসী আশ্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু লেবানন দক্ষিণ অঞ্চলে কিন্তু তারা গিয়েছিল। জীবনের ঝুঁকি নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে তারা প্রবাসে আসছে কর্ম করার জন্য। এই যে দীর্ঘ একটা সময় যে তারা কর্মহীন রয়েছে, এতে কিন্তু তারা মানসিক চাপের মধ্যে পড়ে গিয়েছে। এই তাদের উপার্জিত অর্থ দিয়ে তাদের কিন্তু পরিবার চলে, যেমন একটি মানসিক চাপ, পরিবারের চাপ, অর্থনৈতিক চাপ, সব মিলিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই চাপের মুখে রয়েছে। এই কারণে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু ওই অঞ্চলে যেতে বাধ্য হচ্ছেন। তবে লেবাননের উত্তর অঞ্চলে কিন্তু জীবন মান কিন্তু স্বাভাবিকই চলতেছে। স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই কিন্তু স্বাভাবিক। একই দেশে দুই পরিস্থিতি। বাংলাদেশ দূতাবাস কিন্তু এই বর্তমান যুদ্ধকালের পরিস্থিতিতে তারা কিন্তু সার্বক্ষণিক পর্যালোচনা করতেছেন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় তারা কিন্তু খাদ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যে সকল প্রবাসী বাংলাদেশি কর্মহীন অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু সার্বক্ষণিক পর্যালোচনা করে তাদের খাদ্য সহযোগিতা এবং চিকিৎসা সামগ্রী কিন্তু সার্বক্ষণিক তারা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সাইদা এবং বৈরুতে যে সকল প্রবাসী বাংলাদেশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং নিজ উদ্যোগে আশ্রয় রয়েছেন, তাদের কিন্তু সার্বক্ষণিক খাদ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে লেবাননে 5 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। এই চলতি সপ্তাহে কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে দূতালয় প্রধান আনোয়ার হোসেন স্যার তিনি 3 জন প্রবাসী বাংলাদেশিকে দেখার জন্য তাদের বাসস্থানে গিয়েছিলেন এবং সার্বক্ষণিক তথ্য নিয়ে, চিকিৎসার তথ্য নিয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন যে বৈরুত দূতাবাস তাদের পাশে আছে এবং সার্বক্ষণিক সহযোগিতা করবে, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি জানিয়েছেন। সাধারণ প্রবাসীরা যেটা প্রত্যাশা করতেছে যেন এই যুদ্ধবিরতিটা কার্যকর হয়, তারা যেন কর্মে ফিরে যেতে পারে, তাদের স্বাভাবিক জীবন যেন আবার পুনরায় ফিরে আসে, এই আশা তারা কিন্তু সর্বক্ষণিক করতেছেন।
ইরান যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও লেবাননের বাফার জোনের দখল ধরে রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি আবারও বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েল এই এলাকা দখলে রাখবে। জেরুজালেম অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসির বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যতদিন প্রধানমন্ত্রী রয়েছেন ততদিন ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সম্পর্ক নিয়ে প্রকাশিত নানা প্রতিবেদনের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, দুই নেতা সব বিষয়ে একমত না হলেও তারা একে অপরের স্বাধীনতাকে সম্মান করেন। লেবানন প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেন, সেখানে ইসরায়েল একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছে। ইসরায়েলের জনগণের রক্ষা করার জন্য যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলি সেনারা সেখানে থাকবে। In the United States, they say that President Trump does যুক্তরাষ্ট্রে বলা হয় যে আমি যা চাই প্রেসিডেন্ট ট্রাম্প তাই করেন। আবার ইসরায়েলে বলা হয় ট্রাম্প যা চান আমি তাই করি। কিন্তু এর কোনোটাই সত্য নয়। আমরা স্বাধীন ও গর্বিত দেশের নেতা। আমরা নিজ নিজ স্বার্থের পক্ষেই দাঁড়াই। আলোচনা যাই ঘটুক না কেন, চুক্তি হোক বা না হোক, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না, কখনো না। আমি এটা হতেই দেব না। হিজবুল্লাহর হামলার আতঙ্কে এখনও অনেকটাই ফাঁকা ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন জনপদ। এখানকার বাসিন্দাদের নিরাপত্তার অজুহাতেই লেবাননের কথিত বাফার জোনের দখল ধরে রেখেছে ইসরায়েল। লেবাননের দখলদারিত্বের প্রশ্নে নেতানিয়াহুর ভাষাতেই কথা বলছেন এখানকার ইহুদি বাসিন্দারা। সবাই যে শান্তির কথা বলছে সে সম্পর্কে আমি কি বলবো জানি না। আমরা তা অনুভব করছি না। এটা হিজবুল্লাহর কারণে কিনা নাকি আমাদের কারণে আমি জানি না। তবে আমরা এই এলাকায় সেই শান্তি অনুভব করছি না। এখানে সবকিছু ফাঁকা, কেউ নেই। অনেক ধরনের সেবা আমরা এখানে পাই না। ধরুন, গতকাল যদি আমাকে কোনো চিকিৎসার পরীক্ষা করাতে হতো তাহলে আমাকে হাইফায় যেতে হতো, কারণ এখানে আমরা সেই সেবা পাই না। আমেরিকানরা এবং বিশ্বের অন্যরা এখানে কিভাবে বাঁচতে হয় তা জানে না। তারা আমাদের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় এবং বলে দিতে চায় আমরা কি করব, কিন্তু তারা এই অঞ্চলে থাকে না, তাই তারা সত্যি পরিস্থিতি বোঝে না। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং ৩ জন আহত হয়েছে। 2টি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার ইসরায়েল। সোমবার গাজা সিটিতে ওই গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়ি দুইটি দুমড়ে মুচড়ে যায়। জনাকীর্ণ একটি সড়কে এই হামলা চালানো হয়। এ নিয়ে গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল 1010 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। অধিকাংশ ক্ষেত্রে এসব হত্যাকাণ্ডের পর নিহতদের হামাস যোদ্ধা বলে দাবি করে ইসরায়েল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দখলদার বাহিনী এসব দাবির কোনো ভিত্তি মেলে না। আমরা গত 9 মাস ধরে বলে আসছি আমরা মানুষ, আমরা 9 মাস ধরে মরছি। তারা বলে এখানে যুদ্ধবিরতি আছে, কিন্তু কোথায় যুদ্ধবিরতি, কোথায় সেটা আমাদের বুঝিয়ে বলুন। যদি গাজায় সত্যিই যুদ্ধবিরতি থাকতো তাহলে কি এমন মৃত্যু আর বোমাবর্ষণ হতো? আপনারা দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। ধরে বলে আসছি আমরা মানুষ, আমরা চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 8:55 ফ্লাইটটি সেখানে পৌঁছয়। এর আগে তিনি মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দলিয়ানের উদ্দেশ্যে রওনা দেন। চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ডালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েং এবং চীনের সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রীয় এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং উন্নয়ন, পারিপার্শ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন বিদ্রোহীরা। বরখাস্ত করা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূলের নতুন চেয়ারম্যান করা হয়েছে সাবেক মন্ত্রী অরূপ রায়কে। সহসভাপতি হয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং রথিন ঘোষ। কোষাধ্যক্ষ করা হয়েছে আখতারুজ্জামানকে। এর আগে রাজ্যের বাজেট অধিবেশন শেষে স্থানীয় একটি হোটেলে বৈঠকে বসেন বিদ্রোহী বিধায়করা। এতে যোগ দেন কলকাতা সহ বিভিন্ন জেলার প্রাক্তন কাউন্সিলররা। একটা নির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয়। এগুলো মগের মুলুকের মতো আমার ইচ্ছে হলো, ঘুম থেকে উঠে আমি এটা ভাবলাম, আবার দুপুরবেলা খাবার খেয়ে একটা জিনিস ভাবলাম, বিকেলবেলা একটা জিনিস মনে করলাম, এইভাবে দেশ চলে না। মানে আইনের যে ধারা সেভাবে চলে না। তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। তা আমরা যা করেছি, মানে আসলে হয়েছে কি, গত 15 বছরে আপনারা এগুলো দেখতে অভ্যস্ত নন, তো এই জন্য অবাক লাগছে। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। যা নিয়ম আছে, যা করা হয়েছে নিয়ম মেনেই করা হয়েছে, একদম যাকে বলে নিশ্ছিদ্রভাবে করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পেশ হওয়া প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরে এক ধাক্কায় বরাদ্দ প্রায় 61% কমানো হয়েছে। 2026-27 অর্থবর্ষে এই বিভাগের জন্য মোট 2165 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যেখানে পূর্ববর্তী তৃণমূল সরকার তাদের অন্তর্বর্তী বাজেটে এই বিভাগের জন্য বরাদ্দ করেছিল 5713 কোটি। অর্থাৎ চলতি অর্থবর্ষে সংখ্যালঘু কল্যাণ এবং মাদ্রাসা খাতে বরাদ্দ মোট 3548 কোটি টাকা কমানো হয়েছে। এই বিভাগের আওতায় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুদান, সংখ্যালঘু যুবক যুবতীদের স্কলারশিপ, দক্ষতা উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি চলে। হিসেব বলছে রাজ্যে মোট 614টি সরকার স্বীকৃত মাদ্রাসা রয়েছে, যেখানে আনুমানিক 4.5 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন বাজেটে কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হয়নি। তবে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলেছেন সংখ্যালঘু এবং যুবকদের শিক্ষা কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেওয়া হচ্ছে। এই বাজেটের যে সমস্ত দিকগুলো ব্যর্থতা আছে, দুর্বল জায়গাগুলো ঢাকা দেওয়ার অস্ত্র ওটাই, আর কোনো চর্চা হবে না, ওটাই অস্ত্র। এই দুর্বলতা ঢাকা দেওয়ার জন্য সংখ্যালঘুরা রেডি আছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, সংখ্যালঘুদেরকে মানে সংখ্যালঘু মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে বাকি যারা সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্ভুক্ত তারাও আজকে টাইট হচ্ছে। তৃতীয়ত, যে বাজেটটা আজকে রেখেছে এর তো আমি চরম বিরোধিতা করছি, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাজেট বাড়লো, সংখ্যালঘু ডিপার্টমেন্টের বাজেট কমে গেল, এটা আমি চরম বিরোধিতা করছি। ভারতের লখনৌয়ে আলীগঞ্জে 3তলা ভবনে লাগা আগুনে মারা গেছেন অন্তত 14 জন। বিকেলে আগুন লাগার পর ভবনটিতে থাকা কোচিং সেন্টার এবং অ্যানিমেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আটকা পড়েন। পরে আগুন এবং ধোঁয়া থেকে বাঁচতে 7 থেকে 8 জন জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়েন। এক তরুণের কার্নিশে ঝুলে থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের দেওয়া হচ্ছে 50,000 করে টাকা। কানাডার মন্ট্রিলে বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। নিহতদের একজন বেসামরিক নাগরিক, একজন পুলিশ এবং অন্যজন সন্দেহভাজন হামলাকারী। এখনও কারো পরিচয় প্রকাশ করা হয়নি। সোমবার মন্ট্রিলের একটি ইহুদি জনবসতিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের তথ্য মতে এক ব্যক্তি গোলাগুলির শব্দ পেয়ে জরুরি নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। সন্দেহভাজন হামলাকারী দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই হামলা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ঘটনার পরপরই আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। তদন্ত চলছে, খুব শিগগিরই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তারা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কুইবেকের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় আমি হতবাক ও শোকাহত। কুইবেক সরকার ও নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই। মন্ট্রিলের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকবে। কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, এই আলোচনা যেমন জোরে সোরে চলছে, তেমনি কোন প্রক্রিয়ায় পরবর্তী নেতা নির্বাচিত হবেন তা নিয়েও আগ্রহের শেষ নেই। নেতৃত্বের প্রতিযোগিতায় কে অংশ নিতে পারবেন, একাধিক প্রার্থী থাকলে কিভাবে নির্বাচিত করা হবে, বিস্তারিত এক্সপ্লেইনারে।
অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নির্বাচনী ব্যর্থতা, দলীয় সমর্থন হারানো, জনপ্রিয়তা কমে যাওয়া এবং লেবার পার্টির ভেতর থেকে অব্যাহত চাপের মুখে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের মায়া ছাড়তে বাধ্য হন তিনি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এবং তাকে কিভাবে নির্বাচন করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগে নির্বাচিত হবে নতুন দলীয় নেতা। যুক্তরাজ্য একটি সংসদীয় গণতন্ত্র, সেখানে জনগণ সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না। সাধারণ নির্বাচনে জনগণ সংসদ সদস্য ও রাজনৈতিক দলকে ভোট দেন। বর্তমানে লেবার পার্টি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসনের অধিকারী। তাই লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হলে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হবেন। নেতৃত্বের প্রতিযোগিতায় কে অংশ নিতে পারবেন? কোনো প্রার্থী লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে নামতে চাইলে তাকে প্রথমে দলীয় এমপিদের সমর্থন অর্জন করতে হয়। তাই এবারের প্রার্থীকে লেবার এমপিদের অন্তত 20% সমর্থন পেতে হবে। বর্তমানে লেবার পার্টি 403 জন এমপি রয়েছেন, অর্থাৎ একজন প্রার্থীকে কমপক্ষে 81 জন এমপির সমর্থন নিশ্চিত করতে হবে। এছাড়া দলীয় তৃণমূল সংগঠন এবং সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নগুলোর নির্দিষ্ট মাত্রার সমর্থন প্রয়োজন হবে। একাধিক প্রার্থী থাকলেও হবে ভোট। যদি কেবল একজন প্রার্থী প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে পারেন তাহলে কোনো ভোটের প্রয়োজন হবে না। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় লেবার পার্টির নেতা নির্বাচিত হবেন এবং স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। তবে একাধিক প্রার্থী প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করলে লেবার পার্টির সদস্যদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে, যেখানে প্রত্যেকে একটি করে ভোট দেবেন। এই ভোটে অংশ নেবেন লেবার পার্টি নিবন্ধিত সদস্য, অনুমোদিত সহযোগী ও সমর্থক, সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের সদস্যরা। কিভাবে ভোট গণনা করা হবে? ভোট হবে প্রেফারেন্সিয়াল ব্যালট পদ্ধতিতে, অর্থাৎ ভোটাররা শুধু একজনকে নয়, পছন্দের ক্রম অনুযায়ী প্রার্থীদের র্যাঙ্ক করবেন। যদি প্রথম গণনায় কোনো প্রার্থী 50% বেশি ভোট পান তাহলে তিনি সরাসরি বিজয়ী হবেন। যদি কোনো প্রার্থী প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা না পান তাহলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন। এরপর তার ভোটগুলো ভোটারদের দ্বিতীয় পছন্দের প্রার্থীদের মধ্যে বণ্টন করা হবে। এই প্রক্রিয়া বারবার চলবে যতক্ষণ না একজন প্রার্থী মোট ভোটের অর্ধেকের বেশি সমর্থন অর্জন করেন। এবার প্রশ্ন ওঠে, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন প্রধানমন্ত্রী কে থাকবেন? নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কিয়ার স্টারমার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। দলীয় পরিকল্পনা অনুযায়ী জুলাই মাসে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরের শুরুতে পার্লামেন্ট পুনরায় বসার আগেই নতুন নেতা ও প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। অর্থাৎ যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীকে সরাসরি জনগণ নয়, বরং লেবার পার্টির সদস্যরাই নির্ধারণ করবেন। কিয়ার স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে গেল এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। এবারে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় সদ্য একটি উপনির্বাচনে জয়ী লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আলোচনায় রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং সহ আরও কয়েকজন। এমন এক সময়ে ব্রিটেনে এই নেতৃত্ব পরিবর্তন, যখন অর্থনৈতিক সংকট এবং জন অসন্তোষ চাপে দেশটির অর্থনীতি। তাই মূল রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের কোনো পরিবর্তন না ঘটায় স্টারমারের উত্তরসূরিরাও পড়তে পারেন একই চ্যালেঞ্জের মুখে। নিজ দলের বিদ্রোহের মুখে কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন নেতৃত্বের লড়াই, আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নাম অ্যান্ডি বার্নহ্যাম। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় বার্নহ্যাম সম্প্রতি উপনির্বাচনে জয় পেয়ে আবারও পার্লামেন্টে ফিরেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পরাজিত করেছেন নাইজেল ফারাজের রিফর্ম ইউকের প্রার্থীকে। এই জয়ই তাকে লেবার পার্টির ভেতরে সবচেয়ে শক্তিশালী উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। This result will bring about a country that works fairly for everywhere and for everybody. দলের অনেক এমপির বিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও জনসংযোগের কারণে বার্নহ্যাম লেবারের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারেন। তবে দৌড়ে একেবারে একা নন বার্নহ্যাম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি দাবি করেছেন নেতৃত্ব নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন তার রয়েছে। যদিও দলীয় সূত্র বলছে শেষ পর্যন্ত বার্নহ্যামের সঙ্গে সমঝোতায় পৌঁছে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পথও বেছে নিতে পারেন স্ট্রিটিং। সেক্ষেত্রে নেতৃত্বের লড়াই অনেকটাই একপেশে হয়ে যেতে পারে। কিন্তু নেতৃত্বের প্রশ্নের চেয়েও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন
প্রধানমন্ত্রীর জন্য। উচ্চ ঋণ, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবার মান নিয়ে ব্যাপক অসন্তোষ, সবকিছুর মুখোমুখি হতে হবে নতুন নেতাকে। বিশ্লেষকদের মতে বার্নহ্যাম পরিবর্তনের কথা বললেও অর্থনীতি, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি নিয়ে এখনও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেননি। ফলে নেতৃত্ব পরিবর্তন হলেও নীতিগত পরিবর্তন কতটা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার দলীয় প্রক্রিয়ায় নতুন নেতা নির্বাচিত হলে ব্রিটিশ ভোটাররা সরাসরি তাকে নির্বাচিত করার সুযোগ পাবেন না। এতে নতুন প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক বৈধতা নিয়েও বিতর্ক তৈরি হতে পারে বলে মত অনেক বিশ্লেষকের। ব্রেক্সিটের পর এক দশকে এরই মধ্যে 6 জন প্রধানমন্ত্রী দেখেছে যুক্তরাজ্য। অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব পেলে তিনি হবেন 7ম প্রধানমন্ত্রী। ফলে নেতৃত্বের এই পরিবর্তন শুধু একজন নেতার বিদায় নয়, বরং ব্রিটিশ রাজনীতির দীর্ঘস্থায়ী অস্থিরতার আরেকটি অধ্যায় বলেও মনে করছেন অনেকে। ইফফাতিরা, স্টার নিউজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একজন নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রশংসা করেছে জার্মান। স্টারমারের পদত্যাগের ঘোষণায় দেয়া এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন জার্মানির মুখপাত্র। চ্যান্সেলরের ফ্রিডরিখ মেৎসের মুখপাত্র স্টেফান কার্লেনিয়াস এক ব্রিফিংয়ে বলেন, জার্মান সরকার সবসময় কিয়ার স্টারমারকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ করে ইউক্রেন সম্পর্কিত বিষয়ে একজন নির্ভরযোগ্য এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচনা করে আসছে। আগামী বুধবার বার্লিনে হতে যাওয়া ইউরোপীয় গ্রুপ অফ 5 অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের বৈঠকটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আশা করেন জার্মানির এই মুখপাত্র। স্টারমার সহ ফ্রান্স, ইতালি এবং পোল্যান্ডের নেতাদের এবং ন্যাটো প্রধানকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী মাসে আঙ্কারায় হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক হিসেবে এর আয়োজন করা হয়েছে। জার্মান সরকার সবসময় স্টারমারকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বিশেষ করে ইউক্রেন সম্পর্কিত বিষয়ে একজন নির্ভরযোগ্য ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি ইউরোপীয় গ্রুপ অফ 5 এর বৈঠকেও যোগ দিচ্ছেন। বৈঠকটি নেটোর শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ। মূলত আঙ্কারায় অনুষ্ঠিতব্য নেটোর শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য। ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সে তাপমাত্রা পৌঁছে গেছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কোথাও কোথাও জারি রয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে প্রচণ্ড গরমে ফ্রান্সে প্রাণহানি বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। এবারের তাপপ্রবাহের জন্য আফ্রিকান অ্যান্টিসাইক্লোন নামে একটি আবহাওয়াগত ঘটনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কেউ মাথায় পানি ঢালছেন, আবার কেউ ভিজিয়ে নিচ্ছেন গা। প্রচণ্ড গরমে এভাবেই নিজেকে কিছুটা ঠান্ডা করার চেষ্টা। এই দৃশ্য ইতালির রোমের। তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা পর্যটকদের। এখানে প্রচণ্ড গরম, তবে রোম ভীষণ সুন্দর। সবার এখানে আসা উচিত। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মিলান, বলগ্না ও ফ্লোরেন্সে সোমবার নাগাদ 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে তাপমাত্রা। প্রচণ্ড গরম, প্রচুর পানি খেতে হয়। সত্যিই অনেক গরম। একই পরিস্থিতি ফ্রান্সেও। দেশটির প্রায় 1/3 এলাকায় এরই মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পূর্বাভাস অনুযায়ী আরও বাড়বে তাপমাত্রা। পর্যটকদের স্বস্তি দিতে আইফেল টাওয়ারে স্থাপন করা হয়েছে মিস্টিং স্টেশন। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে যুক্তরাজ্যেও। দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে জার্মানিতেও। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী বুধবারের মধ্যে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকান অ্যান্টিসাইক্লোন নামে পরিচিত একটি বায়ু প্রবাহের কারণে এই তাপপ্রবাহ। শক্তিশালী এই উচ্চচাপ বলয়ের প্রভাবে সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে অগ্রসর হওয়া একটি উষ্ণ বায়ুর প্রবাহ আরও শক্তিশালী হয়েছে। তৈরি হয়েছে একটি হিট ডোম, যা পশ্চিম ও মধ্য ইউরোপের ওপর গরম বাতাস আটকে রাখছে এবং দিনের পর দিন তাপমাত্রা বাড়তে দিচ্ছে। এরই মধ্যে তাপ সংক্রান্ত কারণে কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে। গরমের কারণে শরীর ঠান্ডা করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুর খবরও সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গেল 4 বছরে ইউরোপ জুড়ে 2 লাখেরও বেশি মানুষ তাপ সম্পর্কিত কারণে মারা গেছে। ইফফাতিরা, স্টার নিউজ। ইউরোপের তাপদাহে ইতালির ভেনিসে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শরীফুল ইসলাম টগর।
ইউরোপ মহাদেশে এখন চলছে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ। ভ্যানিসের গন্ডোলা রাইড থেকে শুরু করে রোমের ক্যালোসিয়াম সব জায়গায় এখন চলছে রোদের রাজত্ব। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইটালির ভ্যানিস নগরীতে, যেখানে এখন চলছে প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা। আমি এখানকার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন পর্যটকের সাথে জানতে চেষ্টা করেছিলাম তাদের এই তীব্র তাপদাহের বিষয়টা। তারা আসলে তাদের জনজীবন এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। দুপুর টাইমটা তারা আসলে হোটেল থেকে বলেন বা বাসা থেকে বলেন তারা বের হতে চাচ্ছে না এই গরমের কারণে। এই গরমের কারণে তারা অনেকেই বিভিন্ন সমুদ্র সৈকত এবং লেকগুলো আছে, লেকগুলোর পাড়ে গিয়ে সময় কাটাচ্ছে। এখানকার যারা কাজ করে ভ্যানিসের বিভিন্ন সেক্টরে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে এই গরমের ভিতরে কাজ করতে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে। ব্যবসা গরমে এবং তীব্র তাপদাহ আসলে তাদের জীবন। রাশিয়ার ক্রেমলিনে অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1941 সালের 22 জুন জার্মানির নাৎসি বাহিনীর রুশ আক্রমণের 75তম বার্ষিকী উপলক্ষে তিনি এই শ্রদ্ধা জানান। ক্রেমলিনে আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত অজ্ঞাত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধি এবং শিখা চিরন্তনে শ্রদ্ধা জানান পুতিন। এ সময় সৈন্যরা গার্ড অফ অনারের মধ্য দিয়ে সেখানে শ্রদ্ধা জানায়। এ সময় প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। 1941 সালের 22 জুন ভোরে জার্মানির নাৎসি বাহিনী কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে। প্রথম দিনেই হাজার হাজার রুশ সৈন্য এবং বেসামরিক মানুষ নিহত হয়। এই যুদ্ধে 2 কোটিরও বেশি সোভিয়েত নাগরিক প্রাণ হারান। আপনারা দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। যে সমস্ত আপনারা দেখছেন স্টার ওয়ার্ল্ড, সাথে থাকার জন্য ধন্যবাদ। কঙ্গো প্রজাতন্ত্রে নিশ্চিত ইবোলা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। সবশেষ পাওয়া তথ্য মতে দেশটিতে এই ভাইরাসের আক্রমণে প্রাণহানি 254। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 365 জন। কঙ্গো প্রজাতন্ত্রের বুনিয়া অঞ্চলের কিগনজে ক্যাম্পের বাসিন্দা লুনা। প্রাণঘাতী ইবোলার ছোবলে খালি হয়ে গেছে তার বুক। কিছুক্ষণ আগেও এই বিছানাই ছিল তার বুকের ধন, কিন্তু এখন সে কেবলই স্মৃতি। আমার ছেলেটার জ্বর হলো, 1 মাস পর আবার অসুস্থ হয়, বমি করতে শুরু করে। জ্বর এত বাড়লো যে মনে হচ্ছিল শরীর থেকে আগুন বেরোচ্ছে। শুধু লুনাই নয়, অদৃশ্য এই ভাইরাসের কাছে অসহায় দক্ষিণ আফ্রিকার এই দেশটির হাজার হাজার মানুষ। কর্তৃপক্ষের তথ্য মতে রোববার নাগাদ কঙ্গো প্রজাতন্ত্রে এই ভাইরাসের নিশ্চিত সংক্রমণের সংখ্যা হাজার ছাড়িয়েছে, প্রাণহানি 2.5 শতাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরুর পর থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 70 জনেরও বেশি স্বাস্থ্যকর্মী, যাদের মধ্যে অন্তত 17 জন মারা গেছেন। এখন পর্যন্ত 75 জন স্বাস্থ্যকর্মী ইবোলা বান্ডিবুগিও ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 17 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের প্রায় 24.6% এই রোগে মারা গেছে। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত এ ভাইরাসে দেশটির কেবল একটি ক্যাম্পেই অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট বুন্ডিবুগিও ছড়ানোর পর এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে 25.3% প্রাণ হারিয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখনও হাসপাতালে ভর্তি 3.5 শতাধিক মানুষ। ইফাতিরা, স্টার নিউজ। পর্যটকদের কাছে আকর্ষণীয় এক গন্তব্যে পরিণত হয়েছে সৌদি আরবের জেবেল ফেহরাইন। এজ অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত এই খাড়া পাহাড়টি তুইওয়াক পর্বতমালার শেষ প্রান্তে অবস্থিত, যার উচ্চতা প্রায় 1131 মিটার। এটি প্রায় 800 কিলোমিটার দীর্ঘ এক পর্বত শ্রেণীর একটি অংশ। একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত এই পাহাড়। এ কারণে বছরে প্রায় সব সময়ই এখানে পর্যটকদের ভিড় তৈরি হয়। তবে মরুভূমির রুক্ষ এই পার্বত্য অঞ্চলে কাউকে একা ভ্রমণ না করা, 4 চাকার গাড়ি ব্যবহার করা, প্রয়োজনীয় খাবার এবং পানি সঙ্গে রাখা এবং হাইকিং উপযোগী জুতা পরে সেখানে ভ্রমণের পরামর্শ দেয় সৌদি কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমরা এজ অফ দ্য ওয়ার্ল্ডে আছি। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এবং এখানকার দৃশ্য অসাধারণ। এই জায়গাটি মূলত সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার জন্য খুবই বিখ্যাত। জুনের মাঝামাঝি সময় শহরের ভেতর খুব গরম থাকলেও এখানে শীতল বাতাস বইছে এবং কখনো গরম অনুভূত হচ্ছে না। এখানে আবহাওয়া সত্যিই দারুণ এবং বছরের যে কোনো সময় আপনি আসতে পারেন।
বিশাল আকার সব ঘুড়ি নিয়ে ডেনমার্কের ফানো দ্বীপে হয়ে গেল আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। এবারে ২৬ দেশের প্রায় ৫,০০০ ঘুড়ি প্রেমী অংশ নেয়। সপ্তাহ জুড়ে চলা এই আয়োজনে আকাশে উঠছে প্রায় ২৫,০০০ ঘুড়ি। যেদিকে চোখ যায় শুধু ঘুড়ি আর ঘুড়ি। কেউ এনেছেন বিশাল অক্টোপাস, কেউ বা কাঁকড়া, কিংবা অভিনব নকশার উড়ন্ত শিল্পকর্ম। ডেনমার্কের উত্তরের সাগর উপকূলের ছোট্ট দ্বীপ ফানোর আকাশ বছরে একবার যেন হয়ে ওঠে রঙিন ক্যানভাস। সমুদ্রের তীরে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো দ্বীপ জুড়ে। ফানো ঘুড়ি ওড়ানোর জন্য দারুণ জায়গা। এখানে অনেক খোলা জায়গা আছে। অনেক দেশে সৈকতে ঘুড়ি ওড়ানোর উপর বিধিনিষেধ থাকে, কিন্তু এখানে সবাই বন্ধু সুলভ এবং আনন্দ ভাগ করে নেয়। কারো কাছে ঘুড়ি ওড়ানোর শখ, আবার কারোর জন্য অবকাশ যাপন। তবে অনেকের মতেই এই ঘুড়ি উৎসব বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে কাছ থেকে জানার বড় একটি সুযোগ। গত বছর প্রথমবার এসেছিলাম, এত ভালো লেগেছিল যে এবার আবার ঘুড়ি নিয়ে এসেছি। একই সঙ্গে এটি আমাদের ছুটি কাটানো হয়ে গেল। আকাশে বিশাল আকৃতির ঘুড়ি তুলতে প্রয়োজন হয় ধৈর্য আর দলগত প্রচেষ্টা। একটি বড় ঘুড়ি ওড়াতে কখনো কখনো একসঙ্গে ২০ জনকেও কাজ করতে হয় বলে জানালেন অংশগ্রহণকারীরা। ঘুড়ি ওড়ানো এত সহজ নয়। আগে অনেক প্রস্তুতি নিতে হয়, মূল লাইনগুলো বসাতে হয়, এরপর অতিরিক্ত লাইন যুক্ত করতে হয়, আর এজন্য বেশ কয়েকজন মানুষের সহায়তাও দরকার হয়। শুধু বড় ঘুড়িই নয়, বিশেষ কৌশলে পরিচালিত ঘুড়ির প্রদর্শনীও ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। আকাশে বিভিন্ন নকশা তৈরি করে উঠতে থাকা এসব ঘুড়ি যেন এক অনন্য নৃত্যের জন্ম দেয়। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। ২৬ দেশের প্রায় ৫,০০০ অংশগ্রহণকারী এবং ২৫,০০০-এর বেশি ঘুড়িতে রঙিন হয়ে ওঠে ফানোর আকাশ। ইফাতিরা, স্টার নিউজ। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উৎসবের রং, যাকে আরও রঙিন করে তুলেছে স্থানীয় ব্যবসায়ীদের অভিনব সব উদ্যোগ। একদিকে মেক্সিকান ঐতিহ্যবাহী মিষ্টি স্বাদের রুটি, বিশ্বকাপের ট্রফি আর প্রিয় দলের জার্সির মতো বেকারি পণ্য তৈরি করে আলোড়ন তুলেছে একটি বেকারি প্রতিষ্ঠান। অন্যদিকে সোফি স্টেডিয়ামের বাইরে ফুটবল ভক্তদের বিনামূল্যে চুল কেটে দিয়ে অনন্য এক আতিথেয়তার নজির গড়েছেন স্থানীয় এক নরসুন্দর। বিশ্বকাপের আমেজে লস অ্যাঞ্জেলেসে এখন ফুটবল ভক্তদের উপচে পড়া ভিড়। সেখানেই কুকেটেরিয়া বাই লাভলি নামে এক মিষ্টির দোকান তৈরি করেছে বিশ্বকাপের দলগুলোর জার্সির আদলে বিশেষ ধরনের পিঠা কাঞ্চা। প্রিয় দলের সমর্থনের এই অভিনব কায়দা সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৪২ বছর বয়সী মেক্সিকান বেকার এরিকা লোপেজ প্রতিদিন তৈরি করছেন আমেরিকা, মেক্সিকো এবং আর্জেন্টিনার জার্সি, বিশ্বকাপ ট্রফি, ফুটবল ও মাস্কটের আকৃতির কাঞ্চা। প্রথমবার মনে হচ্ছে আমরাও বিশ্বকাপের ভেতরে আছি। অন্যান্য বছরগুলোতে আমরা কেবল খেলা দেখতাম আর সেখানেই সেটা শেষ হয়ে যেত। ব্যবসার মাধ্যমে নতুন কিছু পরিবেশন করতে পারাটা এমন অনুভূতি দেয় যেন আমরাও এর একটা অংশ। খাওয়ার পাশাপাশি এই কাঞ্চাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ঝড় তুলেছে। লস অ্যাঞ্জেলেসে লাখ লাখ মেক্সিকান বংশোদ্ভূত মানুষের বসবাস। সেখানে ফুটবলকে দেখা হয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে। বিশ্বকাপের এই আনন্দ শুধু খাবারের দোকানে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামের প্রবেশদ্বারেও। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল ভক্তদের বিনামূল্যে চুল কেটে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিয়েছে ৩২ বছর বয়সী স্থানীয় নরসুন্দর রাউল আরিয়াস। আমি বিনামূল্যে চুল কেটে দিই। এটা পুরো বিশ্বকে কিছু একটা ফিরিয়ে দেওয়ার মতো। এখানে চীন, জাপান, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল সব জায়গা থেকে মানুষ এসেছেন। আমি তাদেরকে স্বাগত জানাতে চাই। প্রাইমুস বার্বার শপের মালিক আরিয়াস এর উদ্দেশ্য কেবল ব্যবসা নয়, বরং লস অ্যাঞ্জেলেসে আসা বিদেশি অতিথিদের নিজেদের ঘরের মতো অনুভূতি দেয়া। একে লস অ্যাঞ্জেলেসের এক অনন্য এবং উদার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। সব মিলিয়ে মাঠের ফুটবল লড়াইয়ের বাইরেও লস অ্যাঞ্জেলেসের রাজপথে তৈরি হয়েছে সাংস্কৃতিক এক মেলবন্ধন। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।